বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। সবাই কেমন আছেন, কে কোথা থেকে জয়েন করেছেন একটু বলবেন। আমাকে শোনা যাচ্ছে কিনা এবং সবকিছু ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা একটু কনফার্ম করেন। আর অনেকদিন পরে একটু লাইভে আসলাম ফ্রি ক্লাসে। হ্যাঁ, সবাই একটু ভিডিওটা শেয়ার করেন। আমি জানি আপনারা শেয়ার করেন, তারপরে একটু যারা এখনো শেয়ার করেন না একটু শেয়ার করেন, যেন সবাই ক্লাসটা দেখে উপকৃত হয়। বুঝে গেছে? কথা ক্লিয়ার? স্যার কথা বললে তো শুনবেন। স্যার তো কথা বলেননি। হ্যাঁ, ওকে, হ্যাঁ, ওকে, ঠিক আছে। তাহলে আপনারা একটু দ্রুত সবাই একটু শেয়ার করে দেন। বিলকিস খানম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ওকে, আমি নিজেই শেয়ার করিনি, শেয়ার করে দিই। ওকে, আপনারা সবাই আপনাদের টাইম লাইনে শেয়ার করে রাখবেন, মেনশন করবেন, বিভিন্ন গ্রুপে শেয়ার করবেন, যেন এই ক্লাসগুলো পরবর্তীতে আপনি সুন্দরভাবে দেখতে পারেন। ওকে, সাবিনা খাতুন জামালপুর থেকে, গাইবান্ধা থেকে, তাসলিমা, থ্যাংক ইউ ভেরি মাচ। সানসেট ক্লিয়ার স্যার, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা মূল ক্লাসে চলে যাব। আমরা দ্রুত 1K চাই, সর্বোচ্চ পার্টিসিপেন্ট হবে আজকে আশা করি। আপনারা সবাই একটু যদি শেয়ার করে দেন তাহলেই হবে ইনশাল্লাহ। আমাদের এই আয়োজনটা সবাই দেখে উপকৃত হোক, আমরা কিন্তু এটাই চাই। বুঝা গেছে? ওকে, তাহলে আমরা সরাসরি এখন শুরু করব। আমাদের এখন এগুলো বিসিএস যে প্রশ্ন আছে, একদম আপডেট যে প্রশ্নগুলো সেগুলো আমরা রেখেছি। বুঝা গেছে? একদম আপডেট, কারণ সব ধরনের আমরা প্রশ্ন প্র্যাকটিস করব। ঠিক আছে? আজকে আমাদের মুক্তিযুদ্ধের উপর ক্লাস হবে, মুক্তিযুদ্ধের উপর ক্লাস হবে। মনে রাখবেন, মুক্তিযুদ্ধটা সব সময়ের জন্য প্রাসঙ্গিক, তবে মুক্তিযুদ্ধের কোন বিষয়টা আপনি পড়বেন। আচ্ছা, তার আগে একটা কথা আমি বলে রাখি, আমাদের স্লাইডটা আজকে মুক্তিযুদ্ধের উপর হলেও আগামী স্লাইডটা কিন্তু ভাষা আন্দোলন, মানে পাকিস্তান সৃষ্টি থেকে শুরু করে 1970-এর নির্বাচন পর্যন্ত এখান থেকে হবে। ওই স্লাইডটা আমরা একটু মিস করে ফেলেছি। বুঝে গেছে? আচ্ছা, ওকে, ওই স্লাইডটা আমরা একটু মিস করে ফেলেছি, ওইটা আমরা পরবর্তীতে দিয়ে দিব। বুঝে গেছে? আমাদের এই বই থেকে প্র্যাকটিস আমরা করতেছি। এই বইটা আপনারা যাদের কাছে আছে তারা রাখতে পারেন, তবে আমি মনে করি ক্লাসের সময় না রাখাই ভালো। দেখে দেখে উত্তর করার চাইতে আপনি কোনটা পারেন সেটা একটু জাস্টিফাই করবেন, আর হলো যেটা পারবেন না সেটা ব্যাখ্যা শুনে নেবেন। ঠিক আছে? তার আগে আমি একটু মুক্তিযুদ্ধ থেকে সাজেশন দেই যে মুক্তিযুদ্ধের কি বিষয় আপনি পড়বেন, মুক্তিযুদ্ধের কোন কোন বিষয়গুলো আপনারা পড়বেন, এটা আমি একটু বলে দেই। 1 নম্বর হচ্ছে মুক্তিযুদ্ধের মার্চ মাসের ঘটনা। মার্চ মাসের ঘটনা অর্থাৎ পতাকা উত্তোলন, স্বাধীনতার ইশতেহার, স্বাধীনতার ঘোষণা। এরপরে এপ্রিল, মুজিবনগর সরকার, এটাও ইম্পর্টেন্ট আছে। বুঝে গেছে? এরপরে ফোর্স, মুক্তিযুদ্ধের ফোর্স পড়তে হবে আপনাকে। এরপরে মুক্তিযুদ্ধের সেক্টর, সেক্টর পড়তে হবে। এরপর খেতাব, খেতাবের পরে 7 জন বীর শ্রেষ্ঠ, 7 জন বীর শ্রেষ্ঠ। এই বিষয়গুলো যদি আপনি সুন্দর করে পড়তে পারেন তাহলে মুক্তিযুদ্ধ থেকে আপনার সর্বাধিক প্রশ্ন কমন থাকবে, সর্বাধিক প্রশ্নে অ্যান্সার করতে পারবেন ইনশাআল্লাহ। আমার কথা বুঝতে পেরেছেন? ক্লিয়ার? এখনো যারা যারা শেয়ার করেন একটু দ্রুত প্লিজ শেয়ার করে দিবেন। আমরা আলোচনা শুরু করে দিই। আমাদের দেখেন প্রথম প্রশ্নটা আছে আমাদের বইয়েরও 1 নম্বর প্রশ্ন। ক্লিয়ার? সেটা হলো যে দেখেন, এটা দিলে হবে না। আচ্ছা, ওকে, 1971 সালে সর্বপ্রথম কোন পত্রিকা পাকিস্তানি বাহিনীর গণহত্যার উপর ব্রিটিশ সাংবাদিক সাইমন রিং এর প্রতিবেদন প্রকাশ করে? কোন পত্রিকা? পত্রিকাটার নাম দেখেন, নিউ ইয়র্ক টাইমস, এটা একটা নাম করা পত্রিকা, এটা কি হবে? আচ্ছা, তারপরে ডেইলি মেইল,
ডেইলি টেলিগ্রাফ অ্যান্ড দ্য ইন্ডিপেন্ডেন্ট, এর মধ্যে কোনটা সঠিক উত্তর হবে একটু আমাকে বলেন তো। সবগুলোই তো হইল, কি সবগুলোই কি হইল? আচ্ছা, কত পৃষ্ঠা একজন বলেছে? 36 নম্বর পেজ, 36 নম্বর পেজ। ওকে, পেজ নাম্বার 36 থেকে প্র্যাকটিস করতেছে। কোনটা হবে উত্তর? ওকে, এটার উত্তর হবে ডেইলি টেলিগ্রাফ। অনেকে বলেছেন, তাহলে এখানে একটু নোট করে নেন, সবাই একটু খাতা কলম নিয়ে বসবেন। কারণ হলো খাতা কলম নিয়ে না বসলে আপনি ব্যাখ্যাগুলো তো লিখতে পারবেন না, তাই না? ওকে, তাহলে ডেইলি টেলিগ্রাফ 31 মার্চ 1971 সালে 1971 সালে প্রতিবেদন প্রকাশ করে এই বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর প্রতিবেদন প্রকাশ করে। অর্থাৎ পাক হানাদার বাহিনী যে আমাদের উপর বর্বরতা চালাচ্ছে, এটার উপর 31 মার্চ, একটু লিখে রাখবেন, 31 মার্চ 1971 সালে প্রতিবেদন প্রকাশ করে। আর এখানে মূল ব্যক্তি হিসেবে কাজ করেছে সাইমন ড্রিং। তিনি মুক্তিযুদ্ধের অন্যতম একজন বিদেশি বন্ধু। মুক্তিযুদ্ধের কয়েকজন বিদেশি বন্ধু আছে না, তার মধ্যে সাইমন ড্রিং, তারপরে আরো আছে, বলেন তো একজনকে তো পুরস্কারই দেওয়া হয়েছে, মানে খেতাব দেওয়া হয়েছে, বীর প্রতীক। তার নাম কি বলেন তো? ওডারল্যান্ড, WS ওডারল্যান্ড। ঠিক আছে, এই যে বিদেশি বন্ধু যারা আছে, তাদের কথাও একটু মনে রাখবেন, যেন আমরা তাদের সম্পর্কে প্রশ্ন আসতেও পারি। যে WS ওডারল্যান্ড, তারপরে কি সাইমন ড্রিং। ক্লিয়ার? তাহলে 1 নম্বর প্রশ্নের ব্যাখ্যাটা কি ক্লিয়ার? আমাকে একটু বলেন তো 1 নম্বর প্রশ্নের ব্যাখ্যাটা ক্লিয়ার কিনা। ব্যাখ্যাটা কিন্তু একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাই। ওকে, পরের প্রশ্ন আমাদের দেখেন, মুক্তিযুদ্ধ চলাকালীন, দেখেন পরের প্রশ্নটা আমাদের দেখেন, মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বাংলাদেশ সরকারের অস্থায়ী সচিবালয় বা সদর দপ্তর কোথায় ছিল? বেনাপোল, এটা হবে? হবে না। মুজিবনগর হবে না। করিমগঞ্জ হবে না। অস্থায়ী সচিবালয়টা ছিল, উত্তরটা হচ্ছে 8 নং থিয়েটার রোড, কলকাতা। 8 নং থিয়েটার রোড, কলকাতা। কথা ক্লিয়ার? 8 নং থিয়েটার রোড, কলকাতা। অনেকেই অ্যান্সার করেছেন। তাহলে আমাকে একটু বলেন যে 8 নং থিয়েটার রোডের বর্তমান নাম কি? এই 8 নং থিয়েটারের বর্তমান নাম হলো শেক্সপিয়ার রোড। একটু এটা নোট ডাউন করে রাখবেন যে 8 নং থিয়েটার রোডের বর্তমান নাম হলো শেক্সপিয়ার রোড। 8 নং থিয়েটার রোডের বর্তমান নাম কি? শেক্সপিয়ার রোড। 8 নং থিয়েটার রোডের বর্তমান নাম হলো শেক্সপিয়ার রোড। কথা ক্লিয়ার? 8 নং থিয়েটার রোড, কলকাতার বর্তমান নাম হচ্ছে শেক্সপিয়ার রোড। কথা ক্লিয়ার? কথা বুঝতে পেরেছেন? তাহলে 8 নং থিয়েটার রোডের বর্তমান নাম কি? শেক্সপিয়ার রোড। কথা ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, আচ্ছা, পরের প্রশ্ন আমরা চলে যাব। 3 নাম্বার প্রশ্ন, আমাদের একটু দ্রুত গতিতে পড়তে হবে।
বেশি একটা সময় নিতে পারতেছি না আমরা। ওকে, মুজিবনগর সরকারকে গার্ড অফ অনার দেন কে? মুজিবনগর সরকারকে গার্ড অফ অনার দেন কে? একজন অনার দেন, নেতৃত্ব দেন কি? একজন ব্যক্তি আছে এদের মধ্যে যিনি নেতৃত্ব দেন, মোহাম্মদ সুলাইমান। এটা আসলে কি 46তম বিসিএস পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। মোহাম্মদ সুলাইমান হবে? হবে না। শৈলেন্দ্র কিশোর চৌধুরী, আব্দুল খালেক, মাহবুবউদ্দিন আহমেদ। উত্তর হবে মাহবুবউদ্দিন আহমেদ। তিনি তিনি কুষ্টিয়া অঞ্চলের, তিনি এই মাহবুবউদ্দিন আহমেদ কুষ্টিয়া অঞ্চলের পুলিশ কর্মকর্তা ছিলেন। কুষ্টিয়া অঞ্চলের পুলিশ কর্মকর্তা ছিলেন। কুষ্টিয়া অঞ্চলের পুলিশ কর্মকর্তা ছিলেন। তিনি কি ছিলেন? কুষ্টিয়া অঞ্চলের পুলিশ কর্মকর্তা ছিলেন। কুষ্টিয়া অঞ্চলের কি ছিলেন? পুলিশ কর্মকর্তা ছিলেন। ক্লিয়ার? আমার কথা কি বুঝতে পেরেছেন? কুষ্টিয়া অঞ্চলের কি কর্মকর্তা ছিলেন? পুলিশ কর্মকর্তা ছিলেন। কে? এই যে মাহবুবউদ্দিন আহমেদ। কথা ক্লিয়ার? ওকে ওকে, আমরা দেখি, চেষ্টা করি দ্রুত। এরপরে 4 নম্বর প্রশ্ন আমরা দেখি। বাংলাদেশে প্রথম সরকার গঠিত হয় কখন? এটা একটু গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশে প্রথম সরকার গঠিত হয় কখন? বাংলাদেশে প্রথম সরকার, তার মানে স্বাধীনতা সময় কোন সরকারটা গঠিত হয়, ওই সরকারটাই প্রথম সরকার। তাহলে 72 সালে তো দেশ স্বাধীন হয়ে গেছে, এটা তো আর হবে না। এটা হবে 75-এ, হবে না 80 সালেও হবে না, 1971 সালে। তাহলে গঠিত হয় ওই সরকারটার নাম হলো মুজিবনগর সরকার। ওই সরকারটার নাম কি বলেন? মুজিবনগর সরকার। এই মুজিবনগর সরকার নিয়ে একটু কিন্তু কনফিউশন আছে। সেটা হলো, ভালো করে মনে রাখবেন, মুজিবনগর সরকার গঠিত হয় 10 এপ্রিল। 10 এপ্রিল মুজিবনগর সরকারটা গঠিত হয় 10 এপ্রিল 1971। আর শপথ নেয়, মুজিবনগর সরকারটা শপথ নেয় 17 এপ্রিল 1971। ক্লিয়ার? গঠিত হয় 10 এপ্রিল। এখানে একটা কিন্তু সিরিয়াস একটা প্রশ্ন আছে। সে প্রশ্নটা হলো, এই 10 এপ্রিল যে মুজিবনগর সরকার গঠিত হলো, এটা কিন্তু ভারতের আগরতলায় গঠিত হয়। আর শপথ নেয় কিন্তু 7 দিন পরে মেহেরপুর জেলার বৈদ্যনাথতলার আম্রকাননে কিন্তু তারা শপথ নেয়। আম্রকাননে কি নেয়? শপথ নেয়। কথা ক্লিয়ার? এই দুইটা জিনিস একটু মনে রাখবেন। তাহলে গঠিত হয় 10 এপ্রিল, শপথ নেয় 17 এপ্রিল। বুঝে গেছে? শপথ নেয় কোথায়? স্থানটা কোথায়? স্থান মেহেরপুর বৈদ্যনাথতলা ভবের পাড়া। আমবাগান ছিল বলে ওটাকে বলা হয় আম্রকানন। মেহেরপুর জেলা বৈদ্যনাথতলা ভবের পাড়া আম্রকানন। মেহেরপুর জেলা, স্যার নম্বর মিলছে না। কিছু কিছু প্রশ্ন বাদ দেওয়া হয়েছে। কেন বাদ দেওয়া হয়েছে ওটা আপনি জানেন, রাজনৈতিক কারণে বাদ দেওয়া হয়েছে। ওই প্রশ্নগুলো বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আসবে না। কথা বুঝতে পারছেন? মিলবে না ওটা আমি জানি। হ্যাঁ, আমি নিজে ওটা বাদ দিয়েছি, কারণ যে প্রশ্নগুলো বাদ দেওয়া হয়েছে ওটা আসবে না। পলিটিক্যাল প্রশ্ন, জীবনও প্রশ্ন ওইখান থেকে দিবে না। বুঝতে পারছেন আমার কথা? বুঝছেন? এই জন্য বাদ দেওয়া হয়েছে, অন্য কোনো কারণে। এটা আবার মনে করেন যে অন্য কোনো কারণ নেই। ক্লিয়ার? তাহলে শপথ নেওয়ার স্থানটা কি? মেহেরপুর বৈদ্যনাথতলা ভবের পাড়া আম্রকানন। এগুলো কিছুটা প্রাসঙ্গিক আছে বলে এটা রাখা হয়েছে। ক্লিয়ার?
ওকে, এরপর আমরা দেখব পরের প্রশ্ন। ওকে, 5 নম্বর, তাহলে বাংলাদেশ প্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল বা বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় কবে? এই যে একটু আগে আলোচনা হইলো, দেখি একটু আমাকে বলেন তো এই 5 নম্বরের উত্তরটা কি হবে? বইয়ের কত নাম্বার পেজে একটু বলেন। এটা 37 নম্বর পেজে আছে, বুঝে গেছে? 37 নম্বর পেজে। আজকে যা আলোচনা করব বই থেকে কিছু প্রশ্ন বাদ দেওয়া হয়েছে, কারণ ওগুলো আসবে না পরীক্ষায়। ওকে, রাজনৈতিক কারণে বাদ দেওয়া হয়েছে, বুঝেন না? ইতিহাসটাও তো রাজনৈতিক বাংলাদেশে, তাই না? 1K হয়েছে, থ্যাংক ইউ ভেরি মাচ, 1K হয়ে গেল। আচ্ছা, এটার উত্তর কি হবে? আমি 10 জনের কমেন্ট পড়বো। এই যে 5 নম্বরের উত্তর কি হবে একটু বলবেন। বাংলাদেশ প্রজাতন্ত্রে ঘোষণা হয়েছিল কবে বা প্রথম সরকার কবে গঠিত হয়? 10 BCS, প্রাথমিক পরীক্ষা 15, নৌবাহিনীর কম্পিউটার অপারেটর, অনেকগুলো পরীক্ষা আছে, ঠিক আছে? কবে হবে? ইয়েস, অনেকে অ্যান্সার করেছেন 10 এপ্রিল 1971। এই যে এই 10 এপ্রিল গঠিত হয়, মুজিবনগর সরকার গঠিত হয়, আর 17 এপ্রিল শপথ নেয়, আর 16 ডিসেম্বর কি হয়? বাংলাদেশ বিজয় অর্জন করে, এই জন্য এটা বিজয় দিবস, এই কারণে অর্জন করে। ওকে, এই জন্য এটা কি দিবস? বিজয় দিবস। ওকে, 26শে মার্চ স্বাধীনতার ঘোষণা করা হয়। এইখানে একটা সংশোধনী আছে। স্বাধীনতার ঘোষণা কে করেন? আমাদের ক্লাস 6 to 9 পর্যন্ত যে বইগুলো আছে, সেই বইগুলো যে উত্তরটা দেওয়া আছে সেটা আমাদের মনে রাখতে হবে। এই স্বাধীনতার ঘোষণা করেন, তার মানে স্বাধীনতার ঘোষণা করেন বা স্বাধীনতার ঘোষক মেজর জিয়াউর রহমান। এখন আসলে ভুলেও শেখ মুজিবুর রহমান বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু দেওয়া যাবে না, কারণ আমাদের বইতে যেটা আছে ওইটা উত্তর দিতে হবে। যার মনে যা আছে ওইটা একটু রেখে দেন, এখন আপাতত ওইটা প্রকাশ করার দরকার নাই। স্বাধীনতার ঘোষণা দেন মেজর জিয়াউর রহমান 26শে মার্চ, এটা আমাদের ক্লাস 6 to 10 পর্যন্ত বইতে লেখা আছে, সুতরাং আমাদের এটাই উত্তর দিতে হবে। বুঝে গেছে? কালুরঘাট বেতার কেন্দ্র থেকে 26শে মার্চ তিনি স্বাধীনতার ঘোষণা দেন। ক্লিয়ার? কথা বুঝতে পেরেছেন? ওকে, আচ্ছা, তাহলে জিয়াউর রহমান কোন জায়গা থেকে স্বাধীনতার ঘোষণা দেন একটু আমাকে বলবেন। জিয়াউর রহমান কোন জায়গা থেকে স্বাধীনতার ঘোষণা দেন? ওকে, সেম প্রশ্ন, 6 নাম্বারটাও সেম প্রশ্ন। ওকে, সেম প্রশ্ন, মাত্র 5টা কমেন্ট পড়বো। সেম প্রশ্ন, অস্থায়ী সরকার মুজিবনগর সরকার কবে গঠিত হয়? সেম প্রশ্ন, 6, মনে হয় একই প্রশ্ন দিয়ে দিস। ও দেখেন, এর আগেও বিসিএস আসছে, 39 বিসিএসও আসছে আবার, ঠিক আছে? 39 বিসিএসটা স্পেশাল ছিল ডক্টরদের জন্য, বিশেষ বিসিএস। 5টা কমেন্ট পরে উত্তর করে ফেলবো আমরা। 5টা কমেন্ট পড়বো। এস আগের কমেন্টটা করছে অনেকে, কালুরঘাট বেতারকেন্দ্র চট্টগ্রাম। স্যার, আমাদের বাংলা ব্যাকরণের কিছু ক্লাস দরকার, বাংলা ব্যাকরণের কিছু ক্লাস হলে উপকৃত হইতাম। আচ্ছা, এটা যোগাযোগ করবেন কর্তৃপক্ষ। স্বাধীনতা ঘোষণা করেন মেজর জিয়াউর রহমান। ওকে, এটার উত্তর কি? 10 এপ্রিল। আপনারা পারবেন, এর আগের প্রশ্নটাও ছিল এরকম। দ্রুত 5টা কমেন্ট আমি পড়বো, পরে আমি অন্যটা যাব বলে। $1.1K, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, কোনটার উত্তর বলে দেব?
এম এ হান্নান, কাশেম এরা কি তাহলে স্বাধীনতার ঘোষণাপত্রের প্রচার করেন নাকি ইনারা? আরে এটা আমাদের বইতে যে মীমাংসিত কথাটা আছে ওটা আমাদের মানতে হবে, তার বাইরে আমাদের কিছু না। হ্যাঁ এম এ হান্নান একবার করে আমরা আগের বইগুলোতে দেখেছি, কিন্তু এখন আমাদের বইতে আছে যে 26শে মার্চ জিয়াউর রহমান কালুরঘাট বেতারকেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন, বুঝে গেছে। পরে তিনি 27শে মার্চ শেখ মুজিবুর রহমানের পক্ষে ঘোষণা দেন। ওকে, এটার উত্তর হচ্ছে 10 এপ্রিল 1971। থ্যাংক ইউ, পারবেন এটা আমি জানি। 7 নম্বর প্রশ্নে চলে যাই। সেম প্রশ্ন, মুজিবনগরে কোন তারিখে স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল? মুজিবনগরে কোন তারিখে স্বাধীনতার ঘোষণা করা হয়েছিল? ওকে, মানে এটা স্বাধীনতার ঘোষণাপত্র, স্বাধীনতার ঘোষণাপত্র কবে জারি করা হয়? এখানে এই প্রশ্নটা এইভাবেও আসতে পারে, এটার বিকল্প প্রশ্ন আসতে পারে এরকম, আমি লিখেই দিই বিকল্প, যে মুজিবনগর সরকার স্বাধীনতার ঘোষণাপত্র জারি করে, স্বাধীনতার ঘোষণাপত্র জারি করে কবে? এই যে 10 এপ্রিল 1971। 10 এপ্রিল 1971 স্বাধীনতার ঘোষণাপত্র জারি করে, মুজিবনগর সরকার স্বাধীনতার ঘোষণাপত্র জারি করে। উত্তর হচ্ছে খ। থ্যাংক ইউ। কমেন্টগুলো খুব বেশি পড়তে পারি না সময়ের জন্য, বুঝা গেছে। ওকে, খাদিজা, মারিয়াম, ওকে। তাহলে আমাকে একটু বলেন, সেম প্রশ্ন কিন্তু প্রশ্নটা আলাদা, উত্তর সেম, প্রশ্নটা আলাদা। সেটা হলো মুজিবনগর সরকার কবে স্বাধীনতার ঘোষণাপত্র জারি করে? মুজিবনগর সরকার কবে স্বাধীনতার ঘোষণাপত্র জারি করে আমাকে বলেন। মুজিবনগর সরকার কবে স্বাধীনতার ঘোষণাপত্র জারি করে? এর কমেন্ট আমি দেখব, কমেন্ট। এখানে উত্তর আছে, মুজিবনগর সরকার কবে স্বাধীনতার ঘোষণাপত্র জারি করে? এখানে আছে উত্তর। কবে স্বাধীনতার ঘোষণাপত্র জারি করে একটু বলেন তো, মুজিবনগর সরকার কবে স্বাধীনতার ঘোষণাপত্র জারি করে? পাঁচটা উত্তর দেখব, তারপরে চলে যাব। মুজিবনগর সরকার কবে স্বাধীনতার ঘোষণাপত্র জারি করে? কবে স্বাধীনতার ঘোষণাপত্র জারি করে? এখানে উত্তর আছে, দ্রুত। খ খ, রাইট রাইট রাইট, সাদের খ। আমি তারিখটা একটু শুনতে চেয়েছি, তারিখটা একটু লিখে দেন। সাল, তারিখ আর সালটা একটু লিখে দেন। মুজিবনগর সরকার কবে ইয়েস, এই যে লিখছে হাওলাদার, আমি এটাই চাচ্ছিলাম। হাওলাদার সঠিক উত্তরটা দিয়েছে, হাওলাদারের মতো করে অ্যান্সার করেন। তারিখটা হচ্ছে 10 এপ্রিল, আর সালটা হচ্ছে 1971। কথা ক্লিয়ার? ওকে, আমাদের আজকে অনেকগুলো প্রশ্ন আছে, বেশি সময় নিব না আমরা। 8 নম্বর প্রশ্ন, স্বাধীনতার ঘোষণাপত্র কবে জারি করা হয়? কবে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হয়? পড়াইছি, দেখছেন? একই পড়া কিন্তু আসতেছে, বিসিএস পরীক্ষায় আসছে, বুঝে গেছে? আসছে বিসিএস পরীক্ষায়। দ্রুত এটা একটু অ্যান্সার করেন তো, 8 নম্বর প্রশ্নের অ্যান্সার করেন তো একটু। 8 নম্বর প্রশ্নের অ্যান্সার করেন একটু, কি হবে অ্যান্সার? 8 নম্বর প্রশ্নের অ্যান্সার কি হবে? হ্যাঁ, এটা 10 এপ্রিল 1971, রাইট। 10 এপ্রিল 1971 আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হয়। কথা ক্লিয়ার? আমার কথা বুঝতে পেরেছেন? বেশি সময় নিলাম না। নিপা, নাজমুন নাহার, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। বেশি সময় নেওয়া গেল না এটা। ওকে, যেহেতু আমাদের উত্তর জানা আছে, তাই না? আমরা 9 নম্বর প্রশ্ন, কবে অস্থায়ী সরকার বা প্রথম সরকার গঠিত হয়? সেম প্রশ্ন আসতেছে ঘুরে ফিরে, আমরা কি করব বলেন? অন্তত পড়তে হবে। ওকে, তাহলে এটা কি হবে উত্তর?
অস্থায়ী সরকার বা প্রথম সরকার কবে গঠিত হয়? কোথায় গঠিত হয়? ওকে, এই প্রশ্নটা একটু ক্রিটিক্যাল প্রশ্ন। সেটা হলো গঠিত হয় বলতে এখানে শপথ নেয় কোথায়, এটা হবে উত্তর। সেটা হলো মুজিবনগর মেহেরপুর। কথা ক্লিয়ার? খ মুজিবনগর মেহেরপুর, মুজিবনগর মেহেরপুর। ওকে, গঠিত হয় মূলত আসলেও বলতে গেলে ভারতের আগরতলায়, কিন্তু এখানে শপথ নেয়। কিন্তু ম্যাক্সিমাম বইতে এই যে গঠিত হয় ওই যে গদবাধা, ভালো করে রিসার্চ না করে এই প্রশ্নটা করা হয়, আবার ভুল উত্তর দেওয়া হয়। বুঝে গেছে? এই বিষয়টা আমাদের একটু দেখতে হবে। ওকে ওকে, তাহলে মেহেরপুর মুজিবনগর ক্লিয়ার। আমরা পরের প্রশ্ন চলে গেলাম। 10 নম্বর প্রশ্ন। মুক্তিযুদ্ধকালে কত তারিখে কলকাতার 8 নং থিয়েটারে বাংলাদেশ বাহিনী গঠন করা হয়? বাংলাদেশ বাহিনী গঠন করা হয় কবে? এইটা কিন্তু একটু কঠিন। এটা এই যে বাংলাদেশ বাহিনী কবে গঠিত হয়, এই প্রশ্নের সঠিক উত্তরটা অনেকে দিতে পারবেন না মনে হচ্ছে। যারা একটু ডিপলি পড়াশোনা করেন তারা পারবেন। এই প্রশ্নটা কিন্তু একটু কঠিন আছে। 10 নং থিয়েটার রুটে বাংলাদেশ বাহিনী গঠন করা হয়, এটা অনেকে ভুল উত্তর দিবেন আমি জানি। বইটা দেখবেন না, দয়া করে না দেখে একটু পারার চেষ্টা করেন। এটা কি 10 এপ্রিল হবে, না 11 এপ্রিল হবে, না 12 এপ্রিল, না 13 এপ্রিল? একটু দয়া করে সঠিক উত্তরটা চেষ্টা করেন, ঠিক আছে? না দেখে নিজের জ্ঞানে অ্যান্সার করবেন। দেখি কে সঠিক উত্তর দিতে পারে। কত নাম্বার পেজ মিলছে না কেন? 37 নাম্বার পেজ। কেন মিলবে না? 37 নাম্বার পেজ। প্রশ্ন মিলবে না, এটাই স্বাভাবিক, কারণ প্রশ্ন কিছু বাদ দেওয়া হয়েছে। প্রশ্ন কি করা হয়েছে? কিছু বাদ দেওয়া হয়েছে। এটা প্রশ্ন নাম্বার 15। ওকে, 12 এপ্রিল, রাইট। আপনারা আসলে অনেক ব্রিলিয়েন্ট, খুব ভালো পড়াশোনা করেন। এটা উত্তর হচ্ছে 12 এপ্রিল। মুক্তিযুদ্ধ চলাকালে কলকাতার কত তারিখে কলকাতার 8 নং থিয়েটার রোডে বাংলাদেশ বাহিনী গঠন করা হয়? 12 এপ্রিল 1971। 12 এপ্রিল 1971। তাহলে আমার একটা প্রশ্ন আছে এখানে। আমি আগে পড়িয়েছিলাম, একটু আগে পড়াইলাম যে 8 নং থিয়েটার রোডের বর্তমান নাম কি? একটু আমাকে বলবেন। 8 নং থিয়েটার রোডের আট নং থিয়েটার রোডের বর্তমান নাম কি? 8 নং থিয়েটার রোডের বর্তমান নাম কি? একটু আমাকে বলবেন। 8 নং থিয়েটার রোডের বর্তমান নাম কি? একটু বলেন, কমেন্ট করতে থাকেন। শেক্সপিয়ার রোড। ওরে বাবা, অনেকে বলার সাথে সাথে অ্যান্সার। গুড, প্রিপারেশন আপনাদের অনেক ভালো, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা 11 নম্বর প্রশ্নে চলে যাই। এই যে এইটা কিন্তু খুবই কঠিন প্রশ্ন। আপনারা কি উত্তর দিবেন আমি জানি, বাট উত্তরটা কিন্তু সঠিক হবে বলে এটা কিন্তু দেখতে হবে আমাদের এই উত্তরটা। আচ্ছা, এখন একটা ক্লু দেওয়ার কারণে আপনারা হয়তো সঠিক উত্তর পারবেন, যে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী। এই যে এটুক যদি না বলা হইতো, যদি বলা হইতো যে মুজিবনগর সরকারের অর্থনীতি বিষয়ক পরিকল্পনা বিষয়ক দায়িত্বে কে ছিলেন, তাহলে কিন্তু ম্যাক্সিমাম অনেকে উত্তর দিত কি বলেন তো, যে অনেকে উত্তর দিত ক্যাপ্টেন মনসুর আলী। কারণ মনসুর আলী অর্থমন্ত্রী ছিল মুজিবনগর সরকারের। কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে তিনি এই যে তাজউদ্দিন আহমেদ অর্থনীতি বিষয়ক এবং পরিকল্পনা বিভাগের দায়িত্বে ছিলেন, প্রধানমন্ত্রীও ছিলেন, আবার পরিকল্পনা। এই যে অনেকে ক্যাপ্টেন মনসুর আলী দিয়েছে, ভুল। এটা সঠিক উত্তর হচ্ছে তাজউদ্দিন আহমেদ। এটা 43তম বিশেষ পরীক্ষার প্রশ্ন, খুবই ক্রিটিক্যাল হয়েছিল। এখানে প্রধানমন্ত্রী ছিল না তখন।
প্রধানমন্ত্রী অপশনের মধ্যে প্রধানমন্ত্রী ছিল না। প্রধানমন্ত্রী যদি আমি মিশিয়ে দেই, এবার কে কে অ্যান্সার পারবেন আমারে বলেন। প্রধানমন্ত্রী যদি না থাকে, এই যে প্রথম প্রধানমন্ত্রীটা থাকলো না, তখন আপনি কি করবেন বলেন তো? মুজিবনগর সরকারের অর্থনৈতিক বিষয়ক পরিকল্পনা বিভাগের দায়িত্বে কে ছিলেন? তখন কিন্তু উত্তর হবে তাজউদ্দিন আহমেদ। উত্তর কি হবে? তাজউদ্দিন আহমেদ। তাহলে আমরা জানি শেখ মুজিবুর রহমান ছিলেন কি রাষ্ট্রপতি, কি ছিলেন? মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি। এইখান থেকে কয়েকটা প্রশ্ন পাবেন আপনি, ঘুরে ফিরে একই প্রশ্ন দেওয়া হবে। আতাউর রহমান খান ইনি ছিলেন মুক্তিযুদ্ধ বিরোধী, পিডিবির চেয়ারম্যান, পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি। ওকে, তাজউদ্দিন আহমেদ ছিলেন প্রধানমন্ত্রী। কি মন্ত্রী ছিলেন? প্রধানমন্ত্রী। আর ক্যাপ্টেন মনসুর আলী ছিলেন অর্থমন্ত্রী। ক্যাপ্টেন মনসুর আলী ছিলেন অর্থমন্ত্রী। অর্থ, কথা ক্লিয়ার? আমার কথা বুঝতে পেরেছেন কি? ওকে, ওকে, আচ্ছা। তাহলে সিরিয়াসলি উত্তর করতে হবে আমাদের, এটা ভুল হওয়ার সম্ভাবনা আছে কিন্তু ওই প্রশ্ন উত্তরটা। এবার 12 নম্বর প্রশ্ন। 12 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর কি হবে? মুজিবনগর সরকার ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন? ওকে, ক্যাপ্টেন মনসুর আলী ছিলেন অর্থমন্ত্রী, আমরা জানি অর্থমন্ত্রী। আচ্ছা, তাজউদ্দিন তো প্রধানমন্ত্রী ছিল, একটু আগে আমরা দেখলাম প্রধানমন্ত্রী। খন্দকার মোশতাক ছিল আইন ও পররাষ্ট্র, আইন ও পররাষ্ট্রমন্ত্রী, আইন ও পররাষ্ট্রমন্ত্রী। এই যে দেখেন, এই যে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার কারণে এই যে খন্দকার মোশতাক আহমেদ কি মন্ত্রী ছিলেন, এটা কিন্তু প্রশ্ন আসতে পারে। আগে আসে না আওয়ামী লীগের আমলে, তিনি শেখ মুজিবের হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন, আগে আসেনি। এখন কিন্তু আসতেও পারে খন্দকার মোশতাক কি মন্ত্রী ছিলেন, খন্দকার মোশতাক কি মন্ত্রী ছিলেন। তাহলে তিনটার মধ্যে একটা বাদ রইল। তাহলে ইনি ছিলেন ত্রাণ, পুনর্বাসন, ত্রাণ, পুনর্বাসন ও স্বরাষ্ট্রমন্ত্রী। ত্রাণ, পুনর্বাসন ও স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন AHM কামরুজ্জামান, AHM কামরুজ্জামান। তাহলে আমাকে একটু বলেন, যেটা আসতে পারে এখন বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট চেঞ্জ হওয়ার কারণে, সেটা হলো আমাকে একটু কমেন্টে বলবেন যে খন্দকার মোশতাক আহমেদ কি মন্ত্রী ছিলেন, খন্দকার মোশতাক আহমেদ কি মন্ত্রী ছিলেন, একটু বলেন। আমি কমেন্ট পড়বো, এখন সময় আছে আমাদের। খন্দকার মোশতাক আহমেদ কি মন্ত্রী ছিলেন একটু বলেন তো, খন্দকার মোশতাক আহমেদ কি মন্ত্রী ছিলেন একটু বলেন। ওকে, তাহলে কে কি উত্তর লিখেছেন? আইন ও পররাষ্ট্র লিখেছেন মন্ডল, সম, রানী, আরিশা, সাথী, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, আচ্ছা, আমরা এবার দেখব 13 নম্বর প্রশ্ন। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? এই যে এখানে আবার একটা প্রশ্ন আছে। তেরো, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? যেহেতু মুজিবনগর সরকারটা বাংলাদেশের প্রথম সরকার ছিল, আর সেই সরকারের রাষ্ট্রপতি কে ছিল আমরা জানি, একজন ছিল রাষ্ট্রপতি এবং সর্বাধিনায়ক। রাষ্ট্রপতি
ও সর্বাধিনায়ক। তার নাম কি বলেন তো? মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি এবং সর্বাধিনায়ক তার নাম হলো কি? নাম বলেন, কি নাম? শেখ মুজিবুর রহমান। আগেরটা খন্দকার মোশতাক আহমেদ। অ্যান্সার ওকে, ঠিক আছে। আইন ও পররাষ্ট্রমন্ত্রী। ওকে, তাহলে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ছিলেন শেখ মুজিবুর রহমান। ক্লিয়ার? কারণ তিনি মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি এবং সর্বাধিনায়ক ছিলেন। রাষ্ট্রপতি এবং সর্বাধিনায়ক ছিলেন। মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি এবং সর্বাধিনায়ক ছিলেন। এখন একটা প্রশ্ন আছে এখানে একটা প্রশ্ন আছে, সেটা এখন এই সময়ের জন্য প্রাসঙ্গিক। সেটা হলো যে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত প্রথম রাষ্ট্রপতি, জনগণের সরাসরি ভোটে নির্বাচিত প্রথম রাষ্ট্রপতি যিনি হানা ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি হয়েছিলেন, জনগণের ভোটে নির্বাচিত প্রথম রাষ্ট্রপতি, তার নাম হচ্ছে জিয়াউর রহমান। তার নাম কি? জিয়াউর রহমান। জনগণের ভোটে নির্বাচিত প্রথম রাষ্ট্রপতি জিয়াউর রহমান। 1977 সালে তিনি হানা ভোট আয়োজন করে জনগণের ভোটে প্রথম নির্বাচিত হয়েছিলেন রাষ্ট্রপতি হিসেবে। এর আগে যারা রাষ্ট্রপতি হয়েছেন তারা পরোক্ষভাবে নির্বাচিত হয়েছেন, সরাসরি ভোটে নির্বাচিত হননি। কথা ক্লিয়ার? তারা সরাসরি ভোটে নির্বাচিত হননি। ক্লিয়ার? ওকে, কথা ক্লিয়ার? বুঝতে পেরেছেন? ওকে, আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। তাহলে জনগণের ভোটে নির্বাচিত প্রথম রাষ্ট্রপতির নাম কি? আমাকে একটু কমেন্টে জানাবেন। জনগণের ভোটে নির্বাচিত প্রথম রাষ্ট্রপতির নাম কি? ওকে, এরপরে দেখেন মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন? এখানে দুইটা প্রশ্ন বুঝতে হবে। একটা হলো প্রধান সেনাপতি, একটা প্রশ্ন হলো প্রধান সেনাপতি, আরেকটা হচ্ছে চিফ অফ স্টাফ। মুক্তিযুদ্ধের একজন হচ্ছে প্রধান সেনাপতি, আরেকজন হচ্ছে চিফ অফ স্টাফ। তাহলে দেখেন, প্রধান সেনাপতি শেখ মুজিব একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, তার কি সেনাপতি হওয়ার সুযোগ আছে? তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন মনসুর আলী, তার নামের আগে ক্যাপ্টেন থাকলে কি হবে? তিনি ক্যাপ্টেনের চাকরি বাদ দিয়ে তিনি রাজনীতি শুরু করেছিলেন, রাজনীতিতে প্রতিষ্ঠিত হয়েছিলেন। তাহলে তিনজন হবে না? আতাউল গনি উসমানী। তাহলে প্রধান সেনাপতি ছিলেন আতাউল গনি উসমানী বা এম এ জি উসমানী। আর চিফ অফ স্টাফ ছিলেন কর্নেল এম এ রব। চিফ অফ স্টাফ ছিলেন কর্নেল এম এ রব। এই দুইটা জিনিস মনে রাখতে হবে যে প্রধান সেনাপতি এম এ জি উসমানী আর চিফ অফ স্টাফ ছিলেন কর্নেল এম এ রব। ক্লিয়ার? আতাউল গনি উসমানী ছিলেন প্রধান সেনাপতি আর এম এ রব ছিলেন চিফ অফ স্টাফ। ওকে, এরপরে আমরা দেখি ওকে, আমরা একটু দেখবো এবার 15 নম্বর প্রশ্ন। মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশকে কয়টা সেক্টরে ভাগ করা হয়? এই যে একটা প্রশ্ন পাইছি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেটা হলো এই যে মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়। এখানে আমি একটা জিনিস লিখবো, এবার একটু দেখেন। মুক্তিযুদ্ধের সময় সেক্টর, আরেকটা জিনিস ছিল সাব সেক্টর। একটা ছিল সেক্টর, আরেকটা হলো সাব সেক্টর। সেক্টর ছিল কয়টা? 11টা ছিল সেক্টর, আর সাব সেক্টর ছিল 64টা। মনে রাখবেন এইভাবে, বাংলাদেশে বর্তমানে 64টা জেলা, তাহলে সাব সেক্টর ছিল 64টা। কয়টা সাব সেক্টর ছিল? 64টা সাব সেক্টর ছিল। কথা ক্লিয়ার?
আমার কথা বুঝতে পেরেছেন? এবার সেক্টর গুলো একটু মনে রাখি। কিভাবে মনে রাখবো দেখেন, সেক্টর 1 2 3 4 5, ওকে 5টা। তাহলে প্রথম সেক্টরটা হলো চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম, চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম। পার্বত্য চট্টগ্রাম মানে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন, 3টা জেলাকে বোঝায়। খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন। ক্লিয়ার? ওকে। আর এই সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন জিয়াউর রহমান, জিয়াউর রহমান। একটা সেক্টরের সেক্টর কমান্ডার পড়বো আমরা, আর গুলো পড়বো না, কারণ এতগুলো পড়লে মনে রাখা যাবে না, আসল জিনিস হারাই যাবে তখন। 2 নম্বর সেক্টর হচ্ছে কুমিল্লা, নোয়াখালী, ঢাকা শহর। কুমিল্লা, নোয়াখালী আর হলো ঢাকা শহর, ঢাকা শহর। এখানে ঢাকা শহরটা ইম্পর্টেন্ট, ঢাকা শহরটা ইম্পর্টেন্ট। 3 নম্বর সেক্টর হলো হবিগঞ্জ, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, কিশোরগঞ্জ। 4 নম্বর সেক্টর হলো সিলেটের পূর্বাঞ্চল, সিলেটের পূর্বাঞ্চল, সিলেটের পূর্বাঞ্চল। আর 5 নাম্বার হলো সিলেটের পশ্চিমাঞ্চল, সিলেটের পশ্চিমাঞ্চল, পশ্চিমাঞ্চল। এখানে একটু সেক্টর বেশি ছিল, কারণ হলো যেটা ভারতের কাছাকাছি ছিল, মুক্তিযুদ্ধটা সঠিকভাবে পরিচালনা করার জন্য এই অঞ্চলটা একটু গুরুত্বপূর্ণ ছিল। বুঝে গেছে? এখানে একটা গুরুত্বপূর্ণ ট্রানজাকশন ছিল, এটা একটু গুরুত্বপূর্ণ ছিল। কথা ক্লিয়ার? ওকে, আচ্ছা। জিয়ার দা খাস 10 বানুর ওজন শূন্যতা, এটা নিয়ে সব সাবসেক্টর কত নম্বর সব মনে রাখা সম্ভব? আচ্ছা, যাই হোক, সেটা আমরা দেখবো। আচ্ছা, ওকে। এরপর আমরা একটু দেখি 6 নাম্বার সেক্টর, একটু দ্রুত আমরা পড়ে যাব। 6 7 8 9 10 11। ওকে, আচ্ছা। তাহলে 6 নাম্বার সেক্টর হলো কি বলেন? রংপুর বিভাগ, রংপুর। আমরা রংপুর বিভাগ বলতে বৃহত্তর রংপুর শহর, রংপুর বিভাগ। 7 নাম্বার হচ্ছে রাজশাহী। আরেকটা জিনিস, আপনারা যে যে বিভাগে, সে বিভাগের সেক্টর কমান্ডার মনে রাখতে পারেন, মুখস্থ করতে পারেন। ওকে, এরপর হলো খুলনা বিভাগ। কি বিভাগ? খুলনা বিভাগ। এরপর হচ্ছে বরিশাল, বরিশাল। এবার 10 নম্বর হচ্ছে নৌ সেক্টর। এটাকে ব্যতিক্রমী সেক্টর বলা হয়, কারণ কি এখানে নিয়মিত কমান্ডার ছিল না। এটা হলো ব্যতিক্রমী সেক্টর, ব্যতিক্রমী সেক্টর, কারণ নিয়মিত কমান্ডার ছিল না, নিয়মিত কমান্ডার ছিল না, নিয়মিত কমান্ডার ছিল না বলে এটাকে ব্যতিক্রমী সেক্টর বলা হয়। 11 নাম হচ্ছে টাঙ্গাইল, ময়মনসিংহ, টাঙ্গাইল, ময়মনসিংহ, টাঙ্গাইল, ময়মনসিংহ। এবার আপনাদের পরিচয় আমি জানবো, সেটা হলো কে কোন সেক্টরের অধিবাসী। সেক্টরটার নাম লেখেন সবাই, কে কোন সেক্টরের অধিবাসী নাম লিখবেন। 1 2 3 4 5 6, যার যেটা সেক্টর একটু লেখেন তো। 10-12টা কমেন্ট পড়বো আমি এখন। কে কোন সেক্টর অধিবাসী একটু বলেন। এটার কোনো টেকনিক নাই স্যার, টেকনিক এটা আপাতত নাই, এটা এইভাবে একটু মুখস্থ করবেন, ম্যাপ দেখবেন, ম্যাপের মধ্যে টেকনিক পাবেন। বুঝে গেছে? ওকে, একটু দ্রুত বলেন। নং বলবেন, নং, নাম লেখার দরকার নাই, নং বলবেন, নং, 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 নং। 1 নং সেক্টর মানে চট্টগ্রাম বা পার্বত্য চট্টগ্রাম পেয়ে গেছি। 7 নং সেক্টর মানে রাজশাহী অঞ্চল। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, ওকে, অনেকেই লিখেছে, ধন্যবাদ। আমরা পরের প্রশ্ন চলে যাই, 16 নম্বর প্রশ্ন চলে যাই। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা কোন সেক্টরে ছিল? ইয়েস, এখন আপনারা অ্যান্সার করবেন, 1 মিনিট সময়। ঢাকা কোন সেক্টরে ছিল? ঢাকা শহর, বলে দিছি আগেই, ঢাকা শহর, ঢাকা শহর। কয় নং সেক্টর বলেন? ঢাকা শহর। এই 3 নং কেটা বললো? ও আচ্ছা, 16 নম্বর প্রশ্ন, ঢাকা শহর কোন সেক্টরের অধীনে ছিল একটু বলেন। ঢাকা শহর কোন সেক্টরে ছিল একটু বলেন আমাকে।
ওকে, একটু দ্রুত বলেন। ওকে, 2 নং অনেকে অ্যান্সার করেছেন। জুয়েল রানা, সাবরিনা, শেফালি আক্তার, থ্যাংক ইউ। এটা পারবেন, এটা নিয়ে সময় নষ্ট করার দরকার নেই। এবার 17 নাম্বার প্রশ্ন, মুক্তিযুদ্ধে কোন সেক্টর নৌ কমান্ড? এটাও পারবেন। নৌ সেক্টর বা ব্যতিক্রমী সেক্টর বলা হয়, যে নৌ সেক্টর বা এটাকে আমরা জানি ব্যতিক্রমী সেক্টর বলা হয়। তাহলে কোন সেক্টরটা নৌ সেক্টর বা ব্যতিক্রমী সেক্টর বলেন? ব্যতিক্রমী সেক্টর এই কারণেই বলা হয় যে নিয়মিত কমান্ডার ছিল না, কারণ নিয়মিত কমান্ডার ছিল না, নিয়মিত কমান্ডার ছিল না, নিয়মিত কমান্ডার ছিল না। তাহলে কোন সেক্টর বলেন? 17 নাম্বার কোন সেক্টর হবে বলেন? কোন সেক্টর হবে একটু বলেন তো, কোন সেক্টর হবে? একটু দ্রুত বলেন। ইয়েস, 10 নং সেক্টর, 10 নং সেক্টর, 10 নং সেক্টর, 10 নং সেক্টর। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, দ্রুত এগিয়ে যাই। প্রশান্ত, এটা দরকার নেই। 19, 19, 20 নেই। ওকে, এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে মুক্তিযুদ্ধ সংগঠিত, হ্যাঁ, মুক্তিযুদ্ধকালীন কোন তারিখে বুদ্ধিজীবীদের উপর ব্যাপক হত্যাকাণ্ড চালানো হয়? বুদ্ধিজীবীদের উপর ব্যাপক হত্যা চালানো হয় এবং সেটা হলো শহীদ বুদ্ধিজীবী দিবস। শহীদ বুদ্ধিজীবী দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস, দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস। এবার পারবেন। শহীদ বুদ্ধিজীবী দিবস কোনটা বলেন তো? এই যে সামনেই আসতেছে কিন্তু, আপু মানে হয়ে ঘুমায় আস। হ্যাঁ, এটা পারবেন। 14 ডিসেম্বর একজনে বলে ফেলছে, থ্যাংক ইউ। 14 ডিসেম্বর, 14 ডিসেম্বর হচ্ছে বুদ্ধিজীবী হত্যা দিবস বা শহীদ বুদ্ধিজীবী দিবস। এখানে উল্লেখযোগ্য কিছু বুদ্ধিজীবী আছে, আমরা 3-4 জনের নাম একটু লিখিত দেখি, 3-4 জনের নাম একটু লিখতে পারি। সেটা হলো আমাদের বুদ্ধিজীবী আছে জহির রায়হান, জহির রায়হান, শহীদুল্লাহ কায়সার, জহির রায়হানের ভাই শহীদুল্লাহ কায়সার। ওকে, এরপর আছে মুনির চৌধুরী, মুনির চৌধুরী। একজন নারী বুদ্ধিজীবী আছে, তার নাম সেলিনা পারভিন, সেলিনা পারভিন, সেলিনা পারভিন, সাংবাদিক ছিলেন, সেলিনা পারভিন। ডাক্তার আব্দুল আলিম, গোবিন্দ চন্দ্র দেব, তাই না? এরা ছিলেন শহীদ বুদ্ধিজীবী। হ্যাঁ, তারপর আনোয়ার পাশা, জ্যোতির্ময় গো ঠাকুরদা, এরা ছিলেন কি বলেন? এরা ছিলেন শহীদ বুদ্ধিজীবী, এরা ছিলেন শহীদ বুদ্ধিজীবী। ক্লিয়ার? আশা করি আপনারা সবাই পারবেন। তাহলে শহীদ বুদ্ধিজীবী দিবস কবে একটু বলেন? শহীদ বুদ্ধিজীবী দিবস কবে একটু বলেন, দ্রুত বলেন, দ্রুত। ফজলে রাব্বি, অনেকেই ছিলেন, অনেকেই ছিলেন। শহীদ বুদ্ধিজীবী দিবস কবে বলেন? ওকে, 1971 সালের পরের প্রশ্ন। হ্যাঁ, 14 ডিসেম্বর একজন বলে ফেলছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। এরপরের প্রশ্ন, 1971 সালের 16 ডিসেম্বর পাকিস্তানি বাহিনী ঢাকা আত্মসমর্পণ করে কোথায়? স্থানটা কোথায়? স্থানটা হলো, স্থানটার বর্তমান নাম, স্থানটার বর্তমান নাম, বর্তমান নাম আমি লিখে দেই, দেখি তাহলে পারেন কিনা। বর্তমান নাম, স্থানটার বর্তমান নাম হলো সোহরাওয়ার্দী উদ্যান, সোহরা
ওয়ার্দি, সোহরাওয়ার্দী উদ্যান, সোহরাওয়ার্দী উদ্যান। স্থানটার বর্তমান নাম হলো সোহরাওয়ার্দী উদ্যান, সোহরাওয়ার্দী উদ্যান। কথা ক্লিয়ার? স্থানটার বর্তমান নাম কি বলেন? সোহরাওয়ার্দী উদ্যান। ওকে, এরপরে তাহলে উত্তর হবে রেসকোর্স ময়দান। ঢাকা রমনা পার্ক হবে না, পল্টন ময়দান হবে না, ঢাকা ক্যান্টনমেন্টও হবে না, রেসকোর্স ময়দান হবে উত্তর। থ্যাংক ইউ, অনেকে পেরেছেন। আচ্ছা, 22 নম্বর, 1971 সালের 16 ডিসেম্বর পাক বাহিনী আত্মসমর্পণের সময় বাংলাদেশের মুক্তিবাহিনীর প্রতিনিধিত্ব করেন কে? মুক্তিবাহিনীর প্রতিনিধিত্ব করেন কে? ওকে, এমএজি উসমানী তিনি ছিলেন না, জগজিৎ সিং অরোরা, হ্যাঁ তিনি তো আর মুক্তিবাহিনীর করেন নাই, তিনি ভারতের পক্ষে ছিলেন, ভারতের পক্ষে ছিলেন, ভারতের পক্ষে আত্মসমর্পণ। কাদের সিদ্দিকী হবে না, তাহলে কি হবে? একে খন্দকার, একে খন্দকার, একে খন্দকার মানে আব্দুল করিম খন্দকার, আব্দুল করিম খন্দকার। তিনি কিন্তু মুক্তিযুদ্ধকালীন সময়ে বিমান বাহিনীর প্রধান ছিলেন, বিমান বাহিনীর প্রধান ছিলেন। 2014 সালে তার একটা বই বের হয়, 1971 ঘরে বাইরে, 1971 ঘরে ঘরে বাইরে, 1971 ঘরে বাইরে, যে বইতে তিনি বলেছিলেন শেখ মুজিব 7 মার্চের ভাষণে জয় বাংলার পরিবর্তে জয় পাকিস্তান বলেছিলেন, সে সময় সেটা আলোচিত একটা বই ছিল। তাহলে আমরা একটু এই 1971 ঘরে বাইরে তার যে বই আব্দুল করিম খন্দকার বা একে খন্দকারের বই, সে বইটা কিন্তু আমরা একটু নামটা মনে রাখবো যে একে খন্দকারের ঘরে বাইরে, 1971 ঘরে বাইরে, 1971 ঘরে বাইরে, একটু মনে রাখবো কিন্তু, বুঝে গেছে? 1971 ঘরে বাইরে। ক্লিয়ার? ওকে, লিখেছেন? তাহলে একে খন্দকারের গ্রন্থের নাম কি? এটা 2014 সালে কিন্তু বের হয়, 2014 সালে বের হয়। একে খন্দকারের গ্রন্থের নাম কি একটু বলেন? একে খন্দকারের গ্রন্থের বা বইয়ের নাম কি? একে খন্দকারের বইয়ের নাম কি একটু বলেন? একে খন্দকারের বইয়ের নাম কি বলেন আমাকে একটু। ওকে, এবার আমি এইটা একটু ডিটেলস আলোচনা করে দিব। সেটা হলো যে এই যে 7 জন বীর শ্রেষ্ঠ সম্পর্কে আপনাদের এমন একটা আলোচনা করে দিব যে আলোচনা দিয়ে আপনারা সারা জীবন সবকিছু মনে রাখতে পারবেন। এর আগেও ফ্রি ক্লাসে আমি বলেছি, আবারও একটু সুন্দর করে বলে দেই। সেটা কি? আচ্ছা, সেটা কি? সেটা হলো আমি একটা টেকনিক লিখবো, 7000 মোম আনো, 7000 মোম আনো মানে কি? 7 জন বীর শ্রেষ্ঠ, তাহলে 7 জন বীর শ্রেষ্ঠ আমরা পড়তেছি 7 জন বীর শ্রেষ্ঠ সম্পর্কে, 7 জন বীর শ্রেষ্ঠ সম্পর্কে। ওকে, তাহলে হা দিয়ে হলো হামিদুর রহমান, হা দিয়ে কি? হামিদুর, হা দিয়ে হামিদুর, যা দিয়ে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, র দিয়ে রুহুল আমিন, রুহুল আমিন, ম দিয়ে মুস্তফা কামাল, ম দিয়ে মুস্তফা কামাল, ম দিয়ে আরেক ম দিয়ে মতিউর, মতিউর, আ দিয়ে মুন্সি আব্দুর রব, আব্দুর রব, আব্দুর রব, ন দিয়ে নূর মোহাম্মদ শেখ, নূর মোহাম্মদ শেখ। আচ্ছা, এবার পদবীগুলো একটু দেখে যাই। পদবী, 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 তাহলে পদবীটা হলো সিপাহী, এর নাম হলো সিপাহী হামিদুর রহমান, সিপাহী মহিউদ্দিন জাহাঙ্গীর ক্যাপ্টেন। আচ্ছা, পদবীটা একটু অন্য কলম দিয়ে লিখি, ক্যাপ্টেন, ক্যাপ্টেন। ওকে, রুহুল আমিন হচ্ছে ইঞ্জিন রুম আর্টিফিশিয়াল, ইঞ্জিন
রুম আর্টিফিশার। ওকে, মোস্তফা কামাল এর পদবি হচ্ছে সিপাহী মোস্তফা কামাল। মতিউর রহমান হচ্ছে ফ্লাইট লেফটেন্যান্ট। এ হচ্ছে ল্যান্স নায়েক। আর নূর মোহাম্মদ শেখ হচ্ছে ল্যান্স নায়েক। আচ্ছা, এবার কে কোন বাহিনীটা একটু দেখি। বাহিনী ক্যাপ্টেন মানে কি সেনাবাহিনী, এই যে সরি সিপাহী সেনাবাহিনী, ক্যাপ্টেনও সেনাবাহিনী, ক্যাপ্টেন। ইঞ্জিন রুম আর্টিফিশার এ হচ্ছে নৌবাহিনী। সিপাহী সেনাবাহিনী। ফ্লাইট লেফটেন্যান্ট বিমান বাহিনী, বিমান। ল্যান্স নায়েক ইপিআর। আর ল্যান্স নায়েক উনিও ইপিআর মানে ইস্ট পাকিস্তান রেজিমেন্ট, যারা পাকিস্তান আমলে সীমান্ত প্রহরা দিত, বর্তমান বিজিবি, আগে ছিল কি বলেন, ইপিআর। আচ্ছা, এবার দেখি সেক্টর। আচ্ছা, সেক্টরটা দেখবো কি, এটা দেখি। হ্যাঁ, সেক্টর জাস্ট একটা ডিজিট মনে রাখবো, সেটা হলো সেক্টরের 4-7-10-2018, 4-7-10-2018, 4-7-10-2018। আর এদের মধ্যে প্রথম শহীদের নাম হচ্ছে মুন্সি আব্দুর রব। প্রথম শহীদ। সর্বশেষ শহীদ, এদের মধ্যে শেষ শহীদ মহিউদ্দিন জাহাঙ্গীর। এদের মধ্যে একজনের লাশ পাকিস্তান থেকে আনা হয়। কার লাশ? মতিউর রহমানের লাশ পাকিস্তান থেকে আনা হয়। তিনি বিমান বাহিনীতে কর্মরত ছিলেন, যুদ্ধ করার জন্য এখানে বাংলাদেশে আসতেছিলেন, তাকে গুলি করে হত্যা করা হয়, পাকিস্তানে সমাহিত করা হয়। কিন্তু 2006 সালে বিএনপি সরকারের সময় তার লাশটা পাকিস্তান থেকে বাংলাদেশে এনে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়। তাহলে এবং তার জীবনী নিয়ে একটা চলচ্চিত্র নির্মিত হয়েছে, অস্তিত্বে আমার দেশ। ক্লিয়ার? এই ছকটা মনের মধ্যে ছাপ দিয়ে রাখেন, তাহলে আর কখনোই ভুল হবে না। একটা জিনিস পড়াইতে গিয়ে দেখছেন আমি কতগুলো পড়াইলাম। এবার আমাকে বলেন, বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের কয় নং সেক্টরে যুদ্ধ করেছে? 8 নং। ওই যে দেখেন লেখা আছে 8 নং। এটা তো একটা প্রশ্ন আছে, অন্য প্রশ্ন যদি আসে তখন তো পারবেন না। বুঝে গেছে? তাহলে এইভাবে চেষ্টা করবেন, আশা করি আপনারা পারবেন। ক্লাসটা কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন। আর রেগুলার ক্লাস করার জন্য নিয়মিত শেয়ার করতে হবে, ঠিক আছে? শেয়ার সংখ্যা কম হলে কিন্তু নিয়মিত ক্লাস করা যাবে না। ওকে, তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, মন দিয়ে পড়াশোনা করবেন। ক্লাসটা কেমন হলো একটু জানাবেন। ক্লাসটা কেমন লাগলো, টেকনিকটা কেমন লাগলো একটু প্লিজ জানাবেন। মুক্তিযুদ্ধ প্রেক্ষাপটে আসবে, অবশ্যই আসবে আঞ্জুম, অবশ্যই আসবে। মুক্তিযুদ্ধের এখনকার যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে, বুঝা গেছে, এই যে স্বাধীনতার ঘোষণা, 7 জন বীরশ্রেষ্ঠ, খেতাব, এগুলো থেকে প্রশ্ন অবশ্যই আসবে। বুঝা গেছে? হ্যাঁ, বুঝতে পারছেন? এগুলো থেকে আসবে, মুক্তিযুদ্ধ বাদ দেওয়া যাবে না। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং মন দিয়ে পড়াশোনা করেন। ধন্যবাদ। কাজ করে আর